নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রাণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র নবম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন ডেজ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, পিছনে পায়ের শব্দ। আজ থাকলো চতুর্থ পর্ব। সাত্তকী ঘরে ঢুকে বলল, হাই ফাদার ক্রিসমাস, গ্র্যান্ডপা এসে গেছেন, পাম্পকিন ফেস। সুবিধা করতে পারেননি মনে হচ্ছে। বলে এসে পিউয়ের দিকে তাকালো, তোমাকেও পাম্পকিন দেখাচ্ছে, বাটস রং, চলে এসো। হাসতে হাসতে মারা পড়বে শিওর। পিউ দুই কাঁধ নেড়ে একটা ভঙ্গি করলো। কর্নেল বললেন, যাও পিউ, সাত্তকী নিশ্চয়ই টিভির কথা বলছে। টিভি জিনিসটা অনেক দুঃখে মানুষ মাথা খাটিয়ে বের করেছে। নিরানন্দ পৃথিবীতে হাসির একটা বোমা। জাস্ট ক্র্যাক দ্য নব অ্যান্ড লাফ, হা হা হো হো হি হি, এন্তার হাসো। রামগরুরের ছানাদের জন্য ব্রহ্মাস্ত্র ডার্লিং। সাত্তকী হাসলো। ওর জামাইবাবুর জন্য স্টার্ট টু ডেথ ব্যাপার। সত্যি বলছি, প্রিয়দা শুনলে খুশি হবে। এমন শ্যালিকা দেখা যায় না। পিউ ফুঁসে উঠল, যোগ করবে না বুড়োদা। সরি, বলতে ভুলে গেছি, পিয়ালি তোমাকে ডাকতে বলল, সে নিজে আসতে পারলো না। সাত্তকী চাপা স্বরে বলল, ফাদার ক্রিসমাসের ঘরে আউটসাইডারদের ঢোকা বারণ, দিদির অর্ডার, চলে এসো। আরে সত্যি পিয়ালি তোমাকে ডাকছে। পিউ উঠে দাঁড়ালো এবং চুপচাপ বেরিয়ে গেল। সাত্তকী বলল, কর্নেল, আমার সাইকেলটা নিয়ে প্রবলেমে পড়েছে। কি প্রবলেম? সাত্তকী হাসলো। প্রিয়দার গিফট, ওর কোম্পানির তৈরি। নাকে ডগা কুচকে সে ফের বলল, এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল নাকি? বোগাস। সাইকেলে চাপা পছন্দ করি না, কিন্তু প্রিয়দার রাগ করতো না নিলে। প্রিয় বাবা, যখনই চাপি কি সব ভুতুরে সাউন্ড হয়। প্রথম পাত্তা দিতুম না, এখন মনে হচ্ছে সামথিং রং। কাল সকালে তোমার সাইকেলটা একবার দেবে তো, চেপে দেখব। মাই গুডনেস। সাত্তকী চোখ বড় করে বলল, আপনি চাপলে তো ওটা মরমর করে ভেঙে যাবে শিওর। কর্নেল হাসলেন। শিওর নয় ডার্লিং। যাই হোক, তোমার ঠাকুরদা আসার আগে সুশীলাকে বলো আর এক রাউন্ড কফি দিতে। এটা শিওর। বলে সাত্তকী চলে গেল। ধূপ ধূপ শব্দ হচ্ছিল। সব সময় জগিং ওর। একটু পরে অরিন্দ্র এলেন, সঙ্গে সুশীলা। অরিন্দ্র বললেন, কোনো অসুবিধা হয়নি তো? কর্নেল সে কথার জবাব না দিয়ে বললেন, সুশীলা, আজ हम कोठी बाड़ी के जंगल में किचने की आवाज सुना। सुशीला चमके उठे बोल, हाय राम, तब कुछ तो खतरनाक हुए, कई आदमी जान भी जावे कर्नल साहब। जब किचनी चिल्लाती तब जरूर किसी का खून गिरेगा। অরিন্দ্র রুষ্ট মুখে বললেন, না, ওর রামকাঁদুনি শুরু হলো, এবার সারা বাড়ি হুলস্থুল বাদিয়ে বেড়াবে। যাও, রানু একলা আছে। সুশীলা কাঁচুমাচু মুখে চলে গেল। কর্নেল বললেন, ওকে বকলেন বটে, তবে মনে হচ্ছে আপনিও ভয় পেয়ে গেছেন বোস সাহেব। অরিন্দ্রের হাতে প্রকাণ্ড কাপে কফি। চুমুক দিয়ে বললেন, ভয় নয়, রাগ। প্রিয়র জামিন দিল না সেশন কোর্ট। আপনাকে বলেছিলুম বডিতে স্ট্যাব করার চিহ্ন ছিল। ওটা মেছো কুমির বা বোয়াল জাতীয় মাছের কামড়। জলের ভেতর পাথর পড়ে আছে, তারও চোট লেগেছে। মর্গের রিপোর্টের কপি পাওয়া গেছে। বুকের ভেতর একটা হাড়ের খাঁজে গুলি আটকে ছিল। গুলি? কর্নেল সোজা হয়ে বসলেন। রিভলভার না পিস্তলের? তা লেখা নেই। অ্যাডভোকেটের কাছে কপি আছে,
দেখলুম লেখা আছে শট ডেড বাই ফায়ার আর্মস। হার্টে গুলি ঢুকেছিল, ইনস্ট্যান্ট ডেথ। অরিন্দ্র মাথা নাড়লেন। জীবের সাধ্য নয় বাঁদরটাকে বাঁচায়। কেন বলছি তাও শুনুন। এফআইআর 2 বার লিখেছে পুলিশ, দ্বিতীয়টা আরও তদন্তের পর লিখেছে। প্রিয়র গাড়ির ভেতর নাকি পিস্তল না রিভলভার পাওয়া গেছে। এখন কেসটা নিয়েছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। মিসাইল এক্সপার্টরা গুলিটা নিয়ে গেছে পাটনায়। যদি একই পিস্তল বা রিভলভারের গুলি হয়, প্রিয় গেল। কর্নেল সুশীলা রেখে যাওয়া কফির পেয়ালা তুলে বললেন, প্রিয়র বউয়ের সঙ্গে একবার কথা বলতে চাই। প্রিয়কে ডাকতে পাঠিয়েছিল, ফিরে এসে বলল মাথা ধরেছে, শুয়ে আছে। ইন্দ্র চাপা স্বরে বললেন, মেয়েটা ভালো নয়। রানু আশা অবধি বলছে। আমিও স্টাডি করেছি। প্রিয় ভুল করেছে, তবে পিউ খুব ভালো মেয়ে, সরল এবং ইনোসেন্ট। বলে নড়ে বসলেন অরিন্দ্র। আর একটা সাংঘাতিক কথা আপনাকে বলাই হয়নি। অনির্বাণ সোম, বিবি আর প্রিয় দুজনকেই শাসিয়ে একটা চিঠি লিখেছিল এখানে আসার আগে। আমিনগঞ্জে প্রিয়কে অ্যারেস্ট করার পর ওর পকেটে নাকি সেটা পাওয়া গেছে। কাজেই পুলিশের দিক থেকে মার্ডারের মোটিভ ইজ এস্টাবলিশড। প্রিয়কে আর আমি বাঁচাতে পারবো না। তবে আই অ্যাম আ ম্যান অফ স্ট্রং প্রিন্সিপাল। আপনি জানেন, প্রাইমা ফেসি কেসে দেখা যাচ্ছে প্রিয় মার্ডারার। যদি সত্যিই তাই হয়, তার ফাঁসি হোক। কিন্তু রোজি, জেভিয়ার এবং কেয়া সেনের মৃত্যুর ঘটনা কি মিস্টেরিয়াস নয়? কর্নেল একটু হাসলেন। মর্গের রিপোর্টে নিশ্চয়ই কোনো সন্দেহজনক কিছু ছিল না, কাজেই আপনার সন্দেহ অমূলক হতেই পারে। সবই হয়তো কোইন্সিডেন্স বোস সাহেব। বিশ্বাস করি না। কেন? রোজি এবং কেয়াকে কুটিবাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতেও তো পারে। সেটা মার্ডার হলেও মর্গের রিপোর্টে সন্দেহজনক কিছু থাকার কথা নয়। বলুন, ঠিক বলছি কিনা? তা অবশ্য ঠিক। দহের জলে প্রচুর পাথর পড়ে আছে। অরিন্দ্র শক্ত মুখে বললেন, তাছাড়া প্রিয় আমাকে বলেছে অনির্বাণ সোমের মাইনে জোগাতো ওদের কোম্পানি। এখানেই স্টার্টিং পয়েন্ট কর্নেল। আমার ধারণা অনির্বাণ ব্ল্যাকমেইল করতো প্রিয়র কোম্পানিকে। ওই ফিল্ম ডাইরেক্টর ভদ্রলোকের সঙ্গে আপনি ভাব জমান। আপনি তো ভাব জমাতে ওস্তাদ। আপনি ওই ভদ্রলোককে বাজিয়ে দেখুন। এমন তো হতেই পারে উনি আনুকে এখানে মার্ডার হওয়ার সুযোগ দিতেই সঙ্গে এনেছিলেন। আশ্চর্য ব্যাপার দেখুন। বডিগার্ড বলুন বা যাই বলুন, কাছের মানুষ, সে বেঘরে মারা পড়ল, আর ভদ্রলোক দিব্যি নির্বিকার হয়ে শুটিংয়ে মেতে উঠলেন। কর্নেল চুরুট জেলে বললেন, বরুণ দত্ত তাই বলছিল। কে সে? প্রিয়র কোম্পানির এক অফিসার। শুনলুম সে প্রিয়র স্ত্রীর সঙ্গে আজ বিকেলে দেখা করতে এসেছিল। অরিন্দ্র শ্বাস ছেড়ে বললেন, আই সি। রানু বলল কি একজন এসেছিল প্রিয়র কোম্পানি থেকে। আমি এ বাড়িতে আর আউটসাইডার অ্যালাউ করব না। বোস সাহেব, বরুণ আমাদের সহযোগী। প্রিয় তাকে বলে রেখেছিল আমার সাহায্য নেওয়ার কথা। প্রিয় আঁচ করেছিল সে কোনো বিপদে পড়বে। আপনি কলকাতা যাবার আগে বরুণের কাছেই আমি অনির্বাণকে খুনের দায়ে প্রিয়কে গ্রেপ্তারের কথা শুনেছিল। অরিন্দ্র তাকিয়ে রইলেন। একটু পরে বললেন, সমস্যা হলো আপনি সব কথা একসঙ্গে বলেন না। অর্ধেক আপনার পেটে থেকে যায়। নাকি ও একরকম খেলা? বয়স বোস সাহেব, বয়স। আপনারও কি একই ব্যাপার হয় না? বয়স স্মৃতিকে গুলিয়ে দেয়। অরিন্দ্র হাসবার চেষ্টা করলেন। আমার চেয়ে আপনার বয়স কম। 2-3 বছরের তফাৎ এ বয়সের তফাৎই নয়। কর্নেল একরাশ ধোঁয়া ছাড়লেন। আসলে আপনার মন একমুখী, আমার বহুমুখী। আমি জ্যাক অব অল ট্রেডস, তাই সমস্যা। প্রকৃতি রহস্য থেকে অপরাধ রহস্যের ছোটাছুটি। অবশ্য দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা মানুষেরা যা ক্রাইম মনে করি, প্রকৃতিতে তা স্বাভাবিক ঘটনা। এই যা পার্থক্য। অরিন্দ্র কফিতে লম্বা চুমুক দিয়ে বললেন, আজ সারাটা দিন যা গেছে আপনার ফিলোসফি শোনার মুড নেই। চলুন প্রিয়র বউকে বাজিয়ে দেখবেন। আমার তর্স হয়েছে না, খালি মনে হচ্ছে কোনো ভাইটাল ক্লু বিবির কাছেই আছে।
হয় সে জেনে গোপন করে আছে, নয়তো বুঝতে পারছে না সেটা কি। উঠুন। কর্নেল অগত্যা উঠলেন, একটু হেসে বললেন, অনেকে এমন থাকে, সে জানে না যে সে কি জানে। অরিন্দ্র সায় দিয়ে বললেন, ঠিক তাই, তবে আগে বলে রাখি, প্রিয়র বউ খুব কম কথা বলে, আর ওই মাথা ধরার ছল, রোজই যখন তখন মাথা ধরে, চালাকি বুঝি না। ওপরতলায় উঠতে অন্দরমহলের ভেতর একটা আলাদা সিঁড়ি আছে। সেটা হলঘরটার মতো কাঠের নয়, কংক্রিটের এবং নতুন। সংকীর্ণ করিডোরের দুধারে ঘর। সাত্তকীর ঘরে টিভির আওয়াজ এবং সাত্তকীর চড়া গলায় কথাবার্তা শোনা যাচ্ছিল। কর্নেল অন্তত বার তিনেক শিওর শুনলেন। অরিন্দ্র যেতে যেতে হল্লাটা শুনে বিরক্ত হয়ে চাপা স্বরে বললেন, পালোয়ান, পৃথিবী ডুবলেও ওর হাঁটু জল। এদিকে বুদ্ধির ঘরে ঢুঢু। যতীন ওকে মিশনারি স্কুল কলেজে পড়িয়ে সাহেব বানাতে চেয়েছিল। সাহেব হয়েছে বটে, তবে ছাতুখোর সাহেব। কর্নেল বললেন, খুব ছাতু খায় নাকি? ছাতু এই এরিয়ায় লোকেরা খুব খায় দেখেছি। ডিমের ছাতু। অরিন্দ্র তুম্ব মুখে বললেন, রোজ সকালে 4টে করে কাঁচা ডিম খায় আর বালির বস্তায় খুশি। কিন্তু আজ অব্দি তো দেখলুম না কোথাও খুশি লড়ে একটা অন্তত ট্রফি আনলো। ইনভিজিবল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ে যাচ্ছে। ভাবতে পারেন? আমার ধারণা এটা এক ধরনের মানসিক ব্যাধি। বিজয়েন্দু ওর মাথাটা খেয়ে গেছে। অরিন্দ্র শ্রাবণীর ঘরের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, বিবি, আমরা তোমার সাক্ষাৎ প্রার্থী। তার চোখে ধূর্ত হাসি ঝিলিক। কর্নেলের দিকে তাকালেন, অর্থপূর্ণ দৃষ্টি। ফের বললেন, সঙ্গে গেস্ট আছেন বিবি? ভেতর থেকে সাড়া এলো, আসুন দাদামশাই। অরিন্দ্র প্রথমে, তারপর কর্নেল ঢুকলেন। শ্রাবণী খাটে সদ্য উঠে বসেছে। চুল গোছাতে গোছাতে উঠে দাঁড়িয়ে বলল, বসুন। আমার আবার মাথা ধরেছে, তাই চুপচাপ শুয়েছিল। আলাপ করি দি, ইনি আমার সেই প্রখ্যাত বন্ধু, যার কথা তোমাকে বহুবার বলেছি, স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকার। শ্রাবণী নমস্কার করল। কর্নেল একটা চেয়ারে বসে সহাস্যে বললেন, মোস সাহেবের নাত বউকে আমি কিন্তু তুমিই বলবো। আর একটা কথা, জানো তো, তুমি আমারই ঘরটা দখল করে আছো। শ্রাবণী আসতে বলল, একটু আগে রানী দিয়ে আমাকে আপনার আসার কথা বলেছেন। আপনি এসে এ ঘরেই থাকতেন, তাও বলেছেন। আপনি আপনার ঘর দখল করতে পারেন, এ ঘরটা আমার পছন্দ নয়। অরিন্দ্র ভুরু কুচকে কপট হেসে বললেন, পছন্দ নয়? বাড়ির এটা সবচাইতে ভালো ঘর, দক্ষিণ এবং পশ্চিম খোলা, শীতের দিনে 2/3 সময় ধরে রোদ্দুর। তুমি তো ভারী অকৃতজ্ঞ মেয়ে। কর্নেল বললেন, যার মাথা ধরেছে তাকে বকাবকি করতে নেই গো সাহেব, তাতে মাথা ব্যথা আরো বেড়ে যায়। তবে শ্রীমতী বিবির এ ঘর পছন্দ না হওয়ার কারণ আমি বুঝতে পেরেছি। অরিন্দ্র কৌতুকের ভঙ্গিতে বললেন, কি কারণ? এই ঘর থেকে কিচনির গর্জন শোনা যায় রাত বিরেতে। শুনেছ নাকি বিবি? শ্রাবণী বলল, না, আমি ওসব বিশ্বাস করি না, গেঁয়ো সুপারস্টিশন। কর্নেল মুখে গাম্ভীর্য এনে বললেন, কিচনিটা যদি তোমাকে রাত বিরেতে আক্রমণ করতে আসে, তোমার ভয়ের কারণ নেই। তোমার কাছে প্রিয়র একটা ফায়ার আর্মস আছে, গুলি ছুটবে। অরিন্দ্র নড়ে উঠলেন। শ্রাবণী চমকে উঠে তাকালো। তার নাসারন্ধ্র স্ফীত, দম আটকানো ভাব মুখে। তারপর অরিন্দ্র চার্জ করলেন, প্রিয়র ফায়ার আর্মস তোমার কাছে আছে, তুমি তো আমাকে বলনি। শ্রাবণী চুপ করে রইল, মুখটা নিচু। কর্নেল একটু হেসে বললেন, বিবি, অস্ত্রটা আমি একবার দেখতে চাই। তোমার তো অবাক হওয়ার কারণ নেই, আমি অন্তর্যামী নই। আমার নতুন অ্যাসিস্ট্যান্ট পিউ আমাকে খবর পাচার করেছে। অরিন্দ্র ব্যস্তভাবে বললেন, পিউ? কি আশ্চর্য কথা, কই বের করো দেখি। কিন্তু কর্নেল, তাহলে প্রিয়র গাড়ির ভেতর যে অস্ত্রটা পাওয়া গেছে সেটা কার? সব যে আরো জট পাকিয়ে গেল। শ্রাবণী খাটের গদির তলা থেকে কাগজের মোড়কে জড়ানো অস্ত্রটা বের করে কর্নেলকে দিল। কর্নেল খুলে দেখে বললেন, .22 রিভলভার দেখছি। এটার লাইসেন্স থাকা সম্ভব নয়, কারণ এটা চীনা।
বোঝা যাচ্ছে প্রিয় আত্মরক্ষার জন্য এটা জোগাড় করেছিল। একটু অবাক হয়ে বললেন, কিন্তু একটা বুলেট ফায়ার করা হয়েছে, আশ্চর্য তো। প্রিয় তোমাকে কি বলেছিল সে কাকে গুলি করেছে? শ্রাবণী শক্ত মুখে আসতে বলল, সে রাতে ও আবার বেরিয়ে গিয়েছিল, টর্চ ফেলে এসেছে নাকি, কিন্তু ফিরে এসে বলল টর্চটা পাইনি। তবে সে টর্চের জন্যই যায়নি, গিয়েছিল এইটি আনতে। অরিন্দ্র রুষ্ট হয়ে বললেন, কাকে গুলি ছুঁড়েছিল হতভাগা, বলেনি সে কথা? শ্রাবণী একটু পরে বলল, স্কাউন্ড্রেলটাকে গুলি করে মেরেছে বলেছিল। অরিন্দ্র আরো খাপ্পা হয়ে উঠে দাঁড়ালেন। তোমাদের দু বোনের পেটে পেটে এত কথা, আমাকে কিচ্ছু বলনি। এদিকে আমি খামোকা ছোটাছুটি করে বেড়াচ্ছি, মূর্খ ছাড়া। কর্নেল, ছেড়ে দিন, লেট হিম গো টু দ্য হেল। বলে তিনি জুতোর শব্দ তুলে বেরিয়ে গেলেন ঘর থেকে। জুতোর শব্দটা বেশ জোরালো। কর্নেল বললেন, প্রিয় তোমাকে বলেছিল গুলি ছুঁড়েছে? শ্রাবণী বলল, বেশ করেছে, মেরেছে। আনুদা একটা জানোয়ার। কিন্তু ডেড বডি গঙ্গার দহে কিভাবে পড়ল? প্রিয় ফেলে দিয়ে এসেছিল? প্রিয় বলেছিল গুলি করেই পালিয়ে এসেছে। তাহলে ডেড বডি সে গঙ্গায় ফেলতে যায়নি? না। শ্রাবণী নির্বিকার মুখে বলল, আমার স্বামীকে আমি জানি, বাই চান্স হয়তো ঝোঁকের বসে বা আত্মরক্ষার জন্য সে গুলি ছুটতে পারে, কিন্তু তার নার্ভ অত শক্ত নয় যে বডি গঙ্গায় ফেলতে যাবে। তাছাড়া আনুদার বডি বয়ে নিয়ে যাবার ক্ষমতা ওর নেই। প্রিয় পোশাকের রক্তের ছাপ দেখেছিলে? না। প্রিয় কেন গুলি করেছিল বলেনি তোমাকে? শ্রাবণী একটু পরে শান্তভাবে বলল, প্রিয় গাড়ির কাছে ফিরে গিয়ে দেখেছিল কে টর্চ জেলে তার গাড়ি দেখছে। গাড়ির কাঁচ ভাঙা। ঝোপের আড়ালে গিয়ে সে আনুদাকে চিনতে পেরেছিল। আনুদা তার গাড়ির কাঁচ ভেঙেছে ভেবে রাগ হয়েছিল, কিন্তু সাহস করে সামনে যেতে পারেনি। তারপর আনুদা গাড়ির কাছ থেকে চলে যাচ্ছে, তখন প্রিয় চুপি চুপি গিয়ে ফায়ার আর্মসটা বের করে, কিন্তু আনুদা টের পেয়ে ঘুরে দাঁড়ায়। টর্চের আলো ফেলে ভয় পেয়ে প্রিয় গুলি করে, তবে ওকে মেরে ফেলতে চায়নি, ভয় পাইয়ে দিতেই গুলি ছুঁড়েছিল। কিন্তু গুলি আনুদার গায়ে লাগে, পড়ে যায়। প্রিয় তক্ষুনি পালিয়ে আসে। কর্নেল রিভলভারটা কাগজে মুড়ে বললেন, টর্চটা কোথায় গেল তাহলে? সাত্তকী আর পিউ কোনো টর্চ পরে থাকতে দেখেনি ওখানে। শ্রাবণী বলল, ভোরে গাড়ি গ্যারেজে পাঠাতে প্রিয় ভগীরথকে সঙ্গে নিয়ে গিয়েছিল। টর্চটা কুড়িয়ে পায়, কিন্তু ভগীরথ কোনো রক্তের ছোপও দেখেনি। দেখলে বলতো, পিউ আর সাত্তকী শুধু রক্তের ছোপ দেখেছিল। তুমি জেল হাজতে প্রিয়র সঙ্গে দেখা করতে যাওনি? শ্রাবণী মাথা নাড়ল, তারপর বলল, দাদামশাই যেতে দিচ্ছেন না, বলছেন স্ক্যান্ডাল বাড়বে। তোমার দেখা করতে ইচ্ছে হয় না? হয়, আসলে ও আমাকে সতর্ক থাকতে বলে। ওকে আমি ভুল বুঝেছিলাম, সেজন্য ক্ষমা চাইতে ইচ্ছে করে, কিন্তু দাদামশাই সেকেলে মানুষ, কিছুতেই যেতে দেবেন না, বলছেন স্ক্যান্ডাল রটবে। বুঝি না, আপনি ওকে বলুন না প্লিজ। বলবো। কর্নেল উঠে দাঁড়ালেন। এটা তোমার কাছে থাকা ঠিক নয়। ডিটেকটিভ ডিপার্টমেন্ট তদন্ত নেমেছে শুনলাম, এটা আমি রাখছি। গভর্নমেন্টকে সাহায্য করি বলে আমার কিছু অফিসিয়াল ইমিউনিটির ব্যবস্থা আছে। রাখুন, আমার বড্ড অস্বস্তি হচ্ছিল ওটা নিয়ে, ভাবছিলাম কোথাও ফেলে দিয়ে আসবো। না, তাতে রিস্ক ছিল। আচ্ছা চলি, আবার দেখা হবে। শুনুন। কর্নেল ঘুরে দাঁড়ালেন। বরুণ দত্তকে তো আপনি চেনেন, আজ সে এসেছিল, আপনি আসবেন বলছিল, তারা ছিল বলে চলে গেল। বরুণকে আমি কিছু বলিনি, কিন্তু ও নিজে থেকেই বলল প্রিয় নাকি তাকে বলেছিল তার এবার কোনো বিপদ হতে পারে, তাই আপনার নাম ঠিকানা দিয়ে এসেছিল। সত্যি কি? সত্যি। শ্রাবণী শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, আনুদা একটা স্কাউন্ড্রেল, তাকে প্রিয় মেরেছে, আমি খুশি, কিন্তু প্রিয়র বিপদ হওয়ার ব্যাপারটা বুঝতে পারছি না। আনুদার দিক থেকে বিপদের সম্ভাবনা ছিল, সেটা ঠিক, কিন্তু বরুণ বলল প্রিয় নাকি ওর কোম্পানির দিক থেকে বিপদের ভয় করছিল। তবে সে থেমে গেল হঠাৎ। বলো। শ্রাবণী চাপা স্বরে বলল, আপনাকে বলা দরকার, আমার বরাবর সন্দেহ কোম্পানিকে প্রিয় ব্ল্যাকমেল করত, সম্ভবত কোনো গোপন ইনফরমেশন তার হাতে ছিল। বরুণও তাই বলল, সেই জন্যই নাকি কোম্পানি ওকে ডিফেন্ড করছে না। প্রিয় জেলে আটকে থাকলে নাকি কোম্পানি নিরাপদ, বরুণই বলল। দায়ে না ঠেকলে প্রিয় তো সব কথা খুলে বলে না আমাকে, বরুণ বলল।
প্রিয় জেলে আটকে থাকলে কোম্পানি নিরাপদ। সাবান্নী মাথা নাড়ল। একটু পরে বলল সে, বড়ুর কিছু টের পেয়ে থাকবে, আপনি তার সঙ্গে দেখা করুন, ও বলছিল আপনার কথা। কিন্তু তার আগে আপনি খুঁজে বের করুন কে আনুদার বডি গঙ্গায় ফেললো, কেনই বা ফেললো। এদিন ভোরেও গাঢ় কুয়াশা। কর্নেলের পরনে ওভারকোট, মাথায় পুরো মাংকি ক্যাপ, বাইনোকুলার ক্যামেরা আর প্রজাপতি ধরা নেট স্টিক। তার নিঃসর্গ ভ্রমণে সঙ্গে থাকাটা অবধারিত। অরবিন্দের গত রাত থেকে মন মেজাজ খারাপ, নইলে সঙ্গী হতেন। অবশ্য কর্নেল একাই বেরুতে চেয়েছিলেন। গেট পেরিয়ে পুরনো সড়কে কয়েক পা হাঁটতে পিছনে ধূপ ধূপ শব্দ। দ্রুত ঘুরে দুটি ছায়ামূর্তি দেখতে পেলেন। সাত্তকী আর পিউ জগিংয়ে বেরিয়েছে। পাশ কাটিয়ে যাবার সময় তাকে লক্ষ্য করলো না ওরা, করলেও চেনার সম্ভাবনা ছিল না। দাড়িটা পুরো ঢাকা। একটু গম্ভীর হলেন কর্নেল। পিছনে ধূপ ধূপ শব্দ শুনে চমকে উঠেছিলেন। বয়স কি তার সেই তীক্ষ্ণ বোধটিকে ক্রমশ ভোঁতা করে দিচ্ছে? কোথাও কোনো শব্দ শুনতে পেলেই শব্দটা কিসের এবং কতটা দূরত্বে সঙ্গে সঙ্গে আঁচ করতে পারতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্মার জঙ্গলে একটা মার্কিন গেরিলা বাহিনী লং রেঞ্জ পেনিট্রেশন গ্রুপ LRPG-কে জঙ্গল যুদ্ধের তালিম দিতেন। জঙ্গলে শব্দ একটা গুরুত্বপূর্ণ জিনিস। রানের শিকারী মামা বিজয়েন্দুকেও প্রচুর তালিম দিয়েছিলেন। এক সেকেন্ডের অন্যমনস্কতা সাংঘাতিক বিপজ্জনক হয়ে উঠতে পারে। কতবার বোঝাতেন তাকে। বিজয়েন্দু তবু বেঘরে প্রাণ খোয়ালো। আসলে কোনো কোনো মানুষের কাছে সব শিক্ষা বাইরে থেকে চাপানো জিনিসের মতো, কিন্তু মানুষের বেলায় যে কোনো ধরনের শিক্ষার ব্যাপারে একটা সহজাত বোধ থেকে যায়। সেই বোধ তাকে স্বভাব শিক্ষিত করে তোলে। একেই কি অশিক্ষিত পটুত্ব বলা হয়? জঙ্গলবাসী সব মানুষই কিন্তু ট্র্যাকার হতে পারে না। কেউ কেউ হতে পারে। সহজাত বোধ। কাল কুঠিবাড়ির জঙ্গলে শুকনো পাতার ওপর সন্তর্পণ শব্দটা সত্যি কি কোনো পাখি কি খরগোশ জাতীয় প্রাণীর? তখন ব্যাপারটা নিয়ে মাথা ঘামাননি। রাতে বিছানায় শুয়ে হঠাৎ মনে হয়েছিল শব্দটা হয়তো কোনো মানুষের চুপি চুপি পা ফেলার। কিন্তু কে সে? সত্যি কি কেউ তাকে অনুসরণ করছিল? আর ওই তথাকথিত কিচনির চিৎকার? স্থানীয় লোকেরা তার সঙ্গে মৃত্যুকে জড়িয়ে ফেলেছে। সেটা হয়তো কুসংস্কার, কোইন্সিডেন্স বলা চলে। কুসংস্কারের উদ্ভব এ ধরনের দুটি ঘটনার জোড়াতাপ্পি থেকে। ওই তীক্ষ্ণ চেরা গলার চিৎকার কোনো জন্তুর হওয়াই সম্ভব। সুশীলা বলছিল কিচনি চিৎকার করলে কোনো মানুষের প্রাণ যায় নাকি। যদি সত্যি আজ তেমন কিছু ঘটে থাকে, একটু ভাববার কথা। প্রিয় নাকি সেই চিৎকার শুনেছিল এবং অনির্বাণ সোম খুন হয়ে গেল। তার চেয়ে অদ্ভুত ব্যাপার, ডেড বডিটা গঙ্গার দহে ফেলল কে? কিচনের কীর্তি? কর্নেল আপন মনে একটু হাসলেন। ওল্ড ক্লিপটনগঞ্জে এখনো প্রাগৈতিহাসিক আদিমতার কিছু লক্ষণ তিনি লক্ষ্য করেছেন। মানুষজন এবং প্রকৃতিতে কি এক রহস্য মাঝে মাঝে ছায়া ফেলে বেড়ায়। এটা স্টেশন রোড। ইরিগেশন ক্যানেলের ব্রিজের একটু আগে বাঁদিকে চওড়া নতুন রাস্তা। একধারে ওয়াটার ড্যাম, অন্যধারে অসমতল উঁচু নিচু জঙ্গল। পুরানো এবং নতুন ক্লিপটনগঞ্জের মধ্যে এই জঙ্গলটাই এক ধরনের দূরত্ব সৃষ্টি করেছে। মসৃণ নতুন রাস্তার ধারে উঁচুতে কুয়াশার মধ্যে এখনো যুগ যুগে আলো। দূরে নিউ ক্লিপটনগঞ্জ টাউনশিপেও আলোর ফুটকি। 6:15 বাজে। কুয়াশার পর্দা ঝুলে আছে ড্যামের জলে। ক্যানেল ব্রিজের ওধারে নিচু টিলার ওপর ইরিগেশন বাংলোর আবছা আভাস। ফিল্ম মেকার গণনাথ সেন এখনো হয়তো ঘুমোচ্ছেন। কর্নেল ড্যামের রাস্তায় চলতে থাকলেন। বার্ড স্যাংচুয়ারি এলাকা পর্যন্ত গিয়ে কিছু পাখি দেখবেন এবং তারপর গণনাথ সেন। ততক্ষণে রোদ্দুর ফুটবে। সামনে কুয়াশার ভেতর একটা ছায়ামূর্তি ফুটে উঠল এবং ধূপ ধূপ শব্দ। থমকে দাঁড়িয়ে গেলেন কর্নেল। সাত্তকী একা ফিরে আসছে। পিউ কি পিছিয়ে গেছে? পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতেই কর্নেল সকৌতকে মিলিটারি হাঁক ছাড়লেন। অল্ট! সাত্তকী দাঁড়িয়ে গেল। শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, ও ফাদার ক্রিসমাস, মর্নিং। মর্নিং।
কর্নেল হাসলেন। আবার কি সঙ্গিনীকে হারিয়ে ফেললে? সাত্তকী দম নিয়ে বলল, সি ইজ ড্যাম টায়ার্ড, কিন্তু আমি যাচ্ছিলাম আপনাকে একটা খবর দিতে। কর্নেল কৌতুকে বললেন, কোনো ডেড বডি নয় তো? শিওর? মাই গড, কি বলছো তুমি? কর্নেল চমকে উঠেছিলেন। ফের বললেন, কোথায় ডেড বডি দেখেছো? সাত্তকী হাসল। না, নো ডেড বডি, এগেন আ কার উইথ স্ল্যাশড গ্লাস অ্যান্ড হেভি স্পট অফ ব্লাড। সে কি, কোথায়? পিউ আপনার জন্য ওয়েট করছে, গো দেয়ার অ্যান্ড সি। পিউ এর নার্ভ দেখে অবাক হয়ে যাবেন। সাত্তকী আবার জগিং এর ছন্দে পা ফেললে কর্নেল বললেন, তুমি কোথায় যাচ্ছ, থানায় নাকি? শিওর বলে সাত্তকী ধাবমান হলো। কর্নেল হন্তদন্ত এগিয়ে গেলেন। একটু দূর থেকে পিউকে দেখতে পেলেন, ঝুঁকে দাঁড়িয়ে আছে। কর্নেলকে দেখে সে সোজা হলো। কর্নেল তাকে না ডাকলে চিনতে পারত না। পিউ ছটফট করে বলল, আবার তাই কর্নেল, ওই দেখুন জামাইবাবু সেই গাড়িটা জলে পড়েছে, আর এখানে কত রক্ত, দেখুন দেখুন, অনেক বেশি রক্ত, সাংঘাতিক কিছু ঘটেছে। রাস্তা থেকে ঢাল বেয়ে নেমে জলের ধারে গেলেন কর্নেল। গাড়িটার ডান দিকের দরজা খোলা, ভেতরে জল ঢুকেছে। পেছনকার দুপাশের দরজা আটকানো, কিন্তু প্রায় সমস্ত কাঁচই ভাঙা। কর্নেলের কাছে নেমে গেল পিউ, বলল, গাড়িটা আমার চোখে পড়েছিল, বুড়োদা তো কিছু দেখেও দেখে না। কর্নেল, আমার মনে হচ্ছে আবার ব্রেক ফেল করেছিল, এবারও কাঁচ ভাঙা। অদ্ভুত ব্যাপার নয় কর্নেল? কর্নেল আসতে বললেন, কিন্তু এই গাড়িটা তো পুলিশ সিজ করেছিল, বুড়োদা বলল, এখানে এলো কি করে? কর্নেল জলের কিনারা থেকে ঘাস ও নরম মাটিতে চাকার দাগ অনুসরণ করে রাস্তায় উঠলেন। বললেন, চলে এসো পিউ, রক্তটা দেখা যাক। পিউ দ্রুত এগিয়ে গেল। রাস্তায় প্রায় 30 মিটার এগিয়ে সে থামল। এই দেখুন, পিচের উপর কত রক্ত, অনেকটা জায়গা জুড়ে কালচে রক্তের ছোপ। কর্নেল খুঁটিয়ে দেখার পর বললেন, গাড়িটা আসছিল আমরা যেদিক থেকে আসছি সেদিক থেকে। ব্রেক ফেল করাটা টের পেয়ে ড্রাইভার এখানেই ঝাঁপ দিয়েছিল। ড্রাইভার? কর্নেল, বরুণদা না তো? পিউ উত্তেজিত ভাবে বলল, কাল বরুণদা দিদির সঙ্গে কিন্তু গাড়ি চেপেই দেখা করতে এসেছিল, দিদি বলেছে আমাকে। তোমার দিদি গাড়িটা দেখেনি? নিশ্চয়ই তা তো লক্ষ্য করেনি, করলে চিনতে পারতো ওর হাজব্যান্ডের গাড়ি, রেগে যেত। গাড়িটা তো কোম্পানির, তাতে কি? বলে পিউ অন্যমনস্ক ভাবে এদিক ওদিক তাকালো। বুড়োদা বলে গেল থানাতেও খবর দেবে, কিন্তু থানা তো দূরে, বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোবে, ওদিকে একটা রাস্তা আছে নাকি একটু শর্টকাট করা যায়। কর্নেল লক্ষ্য করছিলেন রক্তের দাগ উল্টো দিকে জঙ্গলের ঢালেও রয়েছে। প্রচন্ড আহত হয়েছিল লোকটি, এবং ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে মারা পড়েনি, এটা তার প্রমাণ। কিন্তু জঙ্গলের দিকে কেন গেল ক্ষতবিক্ষত দেহে? পিউ বলল, ওদিকে কোথায় যাচ্ছেন? নিচে ঝোপের ভেতর ঘাসে আরো খানিকটা রক্ত। কর্নেল হাঁটুতে হাত রেখে ঝুঁকে রক্তটা দেখছিলেন। পিউ গিয়ে বলল, সর্বনাশ, নিশ্চয়ই বরুণদা, অ্যান্ড হি ইজ ডেড। কিন্তু ডেড বডি কোথায়? খুঁজলে জঙ্গলে কোথাও পাওয়া যাবে, আসুন খুঁজে দেখি। কর্নেল সোজা হয়ে চারদিকটা দেখে নিয়ে বললেন, ব্রেক ফেল করা গাড়ি থেকে যে ঝাঁপ দিয়েছিল তার আহত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকার কথা। যদি জ্ঞান থাকে সে অপেক্ষা করবে সাহায্যের জন্য, কিন্তু এখানে ঝোপের আড়ালে আসবে কেন? কর্নেল, কোন জন্তুর কবলে পড়েছিল বরুণদা? এই জঙ্গলে নিশ্চয়ই জন্তু টন্তু আছে। আপনি কাল ভালুকের কথা বলছিলেন। ভালুক হিংস্র বটে, মানুষের রুচি নেই ডার্লিং। মাংস জিনিসটা ভালুকের স্বাভাবিক খাদ্য নয়। ভালুক রীতিমতো বাবু, খায় মধু, নানা রকমের ফল এবং বিশেষ করে মহুয়া, যা থেকে এই এলাকায় উৎকৃষ্ট মদ তৈরি হয়। কিন্তু বডিটা খোঁজা দরকার। ততক্ষণে কুয়াশা কিছুটা ফিকে হয়েছে। কর্নেল বাইনোকুলার বের করে চোখে রাখলেন। একটু পরে বললেন, চলে এসো পিউ, আবার একটুখানি অ্যাডভেঞ্চার হয়ে যাক। পিউ অনিচ্ছায় পা বাড়ালো। জঙ্গলের ভেতর মাঝে মাঝে
নানা গড়নের পাথরের চাই। এতক্ষণে পাখিদের মুখ খুলেছে। কুয়াশা দ্রুত মিলিয়ে যাচ্ছে, কিন্তু জঙ্গলের ভেতর রাতের ছোপ এখানে ওখানে লেগে আছে। কিছুক্ষণ পরে একটা খোলা জায়গায় অরহরের ক্ষেত দেখা গেল। তারপর একটা রুক্ষ জমি উঁচু হয়ে আছে। হঠাৎ ডানা ঝটপট করে একদল বুনো পায়রা উড়ে গেল। কর্নেল বাইনোকুলারে ঝাঁকটাকে দেখে বললেন, লাল ঘুঘু ভেবেছিলাম। আমার ব্যাড লাক ডার্লিং। পিউ মনে মনে বিরক্ত হয়ে বলল, আপনি সত্যি বড় অদ্ভুত মানুষ। কেন বলতো? এখন কি পাখি ফাঁকি দেখার সময়? বরুণদার জন্য ভাবনা হচ্ছে। কর্নেল ঘুরে ওর দিকে তাকিয়ে বললেন, কাল সন্ধ্যায় বরুণ সম্পর্কে কথা বলার সময় তোমার টোনটা অন্যরকম ছিল। মনে হচ্ছিল তুমি তার আশাটা পছন্দ করনি। করিনি, কারণ বরুণদা খুব অ্যাম্বিশাস টাইপ। জামাইবাবুর প্রতি বরাবর জেলাস ছিল, আমি জানি। কর্নেল হঠাৎ হাত তুলে নাড়তে থাকলেন। তারপর গলা চড়িয়ে বললেন, হ্যালো মিস্টার জেভিয়ার, গুড মর্নিং। পিউ দেখলো এই উঁচু জমির ঢালের নিচে খানিকটা জলা জায়গা, ঘন দামে ঢাকা। তার ওধারে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন সেই পাগলা সাহেব বেলিংটন জেভিয়ার। তাদের দেখছেন। পিউ আসতে বলল, কর্নেল প্লিজ অ্যাভয়েড হিম। লোকটাকে দেখলেই আমার কেমন ভয় করে। তাছাড়া এখন ওর পাগলামি দেখার মুড নেই। কর্নেল বললেন, চলে এসো ডার্লিং। জেভিয়ার সাহেবের গোলাপ বাগান দেখলে অবাক হয়ে যাবে। কি অদ্ভুত আপনার কথাবার্তা। এখন আপনি গোলাপ টোলাপ নিয়ে। আরো বিরক্ত হয়ে পিউ থেমে গেল। জেভিয়ার নিষ্পলক চোখে তাকিয়েছিলেন। তার হাতে সেই ধারালো কাটারি। কর্নেল কাছে গিয়ে বললেন, মিস্টার জেভিয়ার, উই কেম টু সি ইউর লাভলি রোজ গার্ডেন। সি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড, ইউ সি। জেভিয়ার একটু হাসলেন। झूठ, बिल्कुल झूठ सर। आई एम सॉरी, लेकिन हम समझ गया you are a good tracker. I could not understand what are you talking about. জেভিয়ার চোখ নাচিয়ে বললেন, the car sir and the blood. The man was seriously wounded. किचनी उसको उठा के ले गई। मैं रात भर घूमते रहे, देखकर भागा। What can I do? लैंगड़ा बुढ़ा आदमी, but I tried to save him. लेकिन वो कितनी। Sorry sir, I must not talk more. কর্নেল চুরুট কেস বের করলেন। আসতে বললেন, মিস্টার জেভিয়ার, do you know that your daughter was murdered? Murdered? জেভিয়ার জোরে মাথা নাড়লেন। Oh no, no, she had committed suicide. Mr. Xavier, she was brutally murdered. জেভিয়ারের হাত কাঁপছিল যখন একটা চুরুট তুলে নিলেন। কর্নেল তারটা ধরিয়ে দিয়ে নিজেরটা ধরলেন। তারপর জেভিয়ার কাঁচতে কাঁচতে বললেন, আর ইউ এ ডিটেকটিভ অফিসার? নো, বাট আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। ইউ আর আ রিটায়ার্ড মিলিটারি অফিসার, কর্নেল, ইজ ইট? ইয়া। What's your interest then? Just a hobby. I like to solve the mystery. জেভিয়ার হাসবার চেষ্টা করে বললেন, প্লিজ স্যার, don't try to involve me in your dangerous hobby. लड़की, तुम कभी इनका साथ मत घूमो. किचनी is watching. भागो। বলে জেভিয়ার ক্রাচে ভর করে পা বাড়ালেন। কর্নেল বললেন, মিস্টার জেভিয়ার, your daughter Rosie was really murdered. The killer have pushed her from roof of the Clifton house. জেভিয়ার ঘুরে চোখ কটমট করে বললেন, go away, go away. তারপর জঙ্গলের ভেতর উধাও হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার আন্দোলিত ধূসর টুপিটি অদৃশ্য হলো গাছপালার আড়ালে। পিউ বলল, অদ্ভুত লোক, মনে হচ্ছে অনেক কিছু জানেন, অথচ বলবেন না, পাগলামি। কর্নেল বাইনোকুলারে চারিদিক দেখে নিয়ে আসতে বললেন, এসো। ওল্ড ক্লিফটনগঞ্জের একটা বিচ্ছিন্ন টুকরোর মতো ঘিঞ্জি বসতি দেখা যাচ্ছিল। একটা গির্জা, পোড়ো এবং ভাঙাচোরা কিছু ইটের বাড়ি ঘিরে যথেচ্ছ জঙ্গল। পিউ ফোঁস করে বলল, আমি টায়ার্ড। ডার্লিং, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট।
প্লিজ আর যোগ করবেন না, সত্যি আমার কিছু ভালো লাগছে না আর। জেভিয়ার সাহেবের গোলাপ বাগান দেখলে আবার পৃথিবীকে ভালো লাগবে। পিউ থমকে দাঁড়িয়ে গেল। আপনি কি পাগলা সাহেবের বাড়িতে যাচ্ছেন? কিন্তু সে তো ওদিকে কোথায় চলে গেল। আমরা ট্রেস পাস করব। পিউ আর কোনো কথা বলল না, কর্নেলকে অনুসরণ করলো। যেতে যেতে সে পিছু ফিরে দেখছিল জেভিয়ার তাদের দিকে লক্ষ্য রেখেছেন কিনা। তার অস্বস্তি হচ্ছিল। জেভিয়ারের হাতের কাটারিটা তার মনে পড়ছিল। একটা জরাজীর্ণ বাংলো বাড়ি, 3 দিকে ভাঙা ইটের পাঁচিলের বুকে ঘন ঝোপ বেড়ার কাজ করছে। বসতির এক টেরে এই বাড়িটা। কুয়াশা ভেঙে আবছা হলুদ খানিকটা রোদ গড়াচ্ছে। চারিদিকে খাঁ খাঁ নিঝুম। কর্নেল শিশিরে ভেজা ঝোপ গলিয়ে বাড়িটাতে ঢুকলেন। পিউ একটু দ্বিধার ভঙ্গিতে ঢুকল। ছোট্ট চত্বর জুড়ে গোলাপ বাগান হঠাৎ রক্তাক্ত দেখালো তার চোখে। সে ফিসফিসিয়ে উঠল, যদি পাগলা সাহেব এসে পড়ে। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে বললেন, জেভিয়ার এখন ড্যামের রাস্তায় উঠেছে, মনে হচ্ছে গাড়িটার কাছেই যাচ্ছে, কাজেই তুমি নিশ্চিন্ত হতে পারো। কিন্তু আপনি এখানে এলেন কেন? তোমাকে গোলাপ বাগান দেখাতে। কর্নেল মিটিমিটি হাসলেন। তুমি এই গোলাপ বাগানে দাঁড়িয়ে হতভাগিনী রোজিকে খুঁজে বের করো পিউ, আমি আসছি। জেভিয়ারকে যদি দেখতে পাও আমাকে ডাকবে। আমার কিন্তু ভয় করছে, আপনি কোথায় যাচ্ছেন? রোজির সঙ্গে আলাপ করো, এখনই আসছি। কর্নেল এদিক ওদিক দেখে নিয়ে বারান্দায় উঠলেন। পাশাপাশি দুটো ঘর। বারান্দার খানিকটা বেড়া দিয়ে কিচেন করা আছে। টিনের দরজাটা বন্ধ। অরিন্দের সঙ্গে এসে জেনেছিলেন কোন ঘরটায় রোজি থাকত। সেই ঘরের দরজায় জীর্ণ মরচে ধরা সাধারণ একটা তালা ঝুলছে। কর্নেলের হাতে দস্তানা। কয়েকবার মোচড় দিলে তালার বদলে একটা কড়া উপড়ে এলো। ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে ধাক্কা দিল। জেভিয়ার তার মেয়ের ঘরে ঢোকেন না মনে হচ্ছে, কষ্ট পাবেন বলেই কি। কর্নেল পকেট থেকে ছোট্ট টর্চ বের করে জ্বাললেন। একটা লোহার খাটে ঝুলকালিতে ময়লা বিছানা, একটা ছোট্ট টেবিল, দুটো চেয়ার, সবই ধুলো ময়লায় নোংরা। কোনার দিকে ইটের ওপর বসানো একটা কালো তোরঙ্গ। দেয়ালের ব্রাকেটে ঝুলছে কয়েকটা পোশাক। টেবিলের ড্রয়ার টেনে দেখলেন এক গাদা টুকিটাকি জিনিস, কিছু চিঠি, একটা নোট বই। নোট বইটার পাতা উল্টাতে গিয়ে একটা ভাঁজ করা হলদে কাগজ পেলেন। কাগজটা ইংরেজিতে লেখা একটা চিঠি, তলায় নামের বদলে একটা হরফ মাত্র। চিঠিটা সম্বোধনহীন, জড়ানো, প্রায় দুর্বোধ্য লেখা। কিছু না ভেবেই কর্নেল চিঠি আর নোট বইটা পকেটে ঢোকালেন। তোরঙ্গটা তালাবন্ধ। খুলে দেখার দরকার ছিল, কিন্তু আর ঝুঁকি নেওয়া যায় না। পাগলা সাহেবের গাল খাওয়ার ভয়ে কেউ নাকি বাড়ির ত্রিসীমানায় আসে না। তবু কিছু বলা যায় না, দেখলে হইচই বাঁধাবে। বাইরে থেকে পিউ চাপা স্বরে ডাকছিল, কর্নেল, কর্নেল। বেরিয়ে দরজা বন্ধ করে কড়াটা ছেঁদা দিয়ে ঢুকিয়ে চাপ দিলেন কর্নেল। আগের মতো আটকে গেল। তারপর বারান্দা থেকে নেমে একটু হেসে বললেন, কিচনি দেখতে পাচ্ছ কি? পিউ তেতো মুখে বলল, দিস ইজ টু মাচ। একটা লোক আমাকে দেখে গেল। দেখলেও কিছু ভাববে না। ইউ লুক মেম সাহেব। জেভিয়ারের কোনো আত্মীয় মনে করবে। কর্নেল বাইনোকুলারে চোখ রেখে ফের বললেন, অ্যান্ড আই লুক ফাদার ক্রিসমাস। চলো কেটে পড়ে যাক। খ্রিস্টান বসতি এড়িয়ে সর্ষে আর অড়হর ক্ষেতের মধ্যে দিয়ে এক ফালি ঝরঝরে রাস্তায় পৌঁছে পিউ বলল, গোয়েন্দাগিরি করে নিশ্চয়ই কিছু ক্লু পেলেন। কে জানে ক্লু কিনা। কর্নেল নিভে যাওয়া চুরুট ধরিয়ে বললেন, তবে আমার থিওরি হলো 1 পা এগোনোর আগে 2 পা পিছনো। তুমি কোনো উঁচু জায়গায় উঠতে হলে পিছিয়ে এসে দৌড় দাও। পিউ, সব ঘটনার খাঁটি ব্যাখ্যা পেতে হলে ঘটনার পিছন দিকটা খুঁজতে হয়। আমার স্টার্টিং পয়েন্ট হলো রোজি। পিউ চুপ করে থাকলো। এতক্ষণের উত্তেজনা তাকে এবার যথেষ্ট ক্লান্ত করেছে। চারু ভবনের গেটে শ্রাবণী দাঁড়িয়েছিল। কর্নেলকে দেখে এগিয়ে এলো। ব্যস্তভাবে বলল, বরুণ গাড়ি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। সাত্তকী খবর দিল। ভগীরথ রিক্সো ডাকতে গেছে। সুশীলা ব্রেকফাস্ট নিয়ে এলো। মুখটা গম্ভীর। কর্নেল বললেন, সুশীলা, খবর পেয়েছো তো কিচনি কি করেছে? সুশীলা ভয় পাওয়া মুখে আসতে বলল, শোনা কর্নেল সাহেব।
एक आदमी का जान लेने का कोशिश की, बहुत खून गिरा। हम बोली कर्नेल साहब, जब किचनी चिल्लाती कोई खतरनाक हो जाता। তোমাদের বুড়ো বাবু কি এখনো ঘুমোচ্ছেন নাকি? গঙ্গা স্নান করতে গেছেন রানু দিদিরার সঙ্গে। ছোট বুড়ো বাবু এখনো ঘুষি লড়ছে বুঝি? ওকে বলো আমি ডাকছি। সুশীলা একটু হাসলো। आज बहुत लड़ते हैं, बालू टूट गया कर्नेल साहब। সে চলে যাওয়ার কিছুক্ষণ পরে সাত্তকী এলো। বসে তেতো মুখে বলল, অকারণ ছুটোছুটি করে মরলুম। থানা অলরেডি খবর পেয়ে গিয়েছিল, বডি হসপিটালে। কর্নেল একটু চুপ করে থাকার পর আসতে বললেন, মারা গেছে নাকি? না, তবে জেনে রাখুন পাগলা সাহেবের মতো একটা ঠ্যাং কাটা যাবে, শিওর। তুমি সপ্তাহতেই শিওর? সরি, অভ্যাস হয়ে গেছে। বলে সাত্তকী একটু সিরিয়াস হলো। কজন জেলে রাত্রিরে লুকিয়ে ড্যামে মাছ ধরতে গিয়েছিল, ফেরার সময় ওকে জঙ্গলে উন্ডেড অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। তখন জ্ঞান ছিল না ভদ্রলোকের। তারাই বডিটা তুলে নিয়ে গিয়ে হাসপাতালে দেয়। হাসপাতালের ডাক্তার খবর দেয় থানাতে। পুলিশ এখন লোকগুলোকে নাকি খুঁজছে। বুঝুন অবস্থা। একটা মানুষের প্রাণ বাঁচালো সেটা কোনো ব্যাপার নয়, ড্যামের ওপর জঙ্গলে তোরা কি করছিস এই নিয়ে মাথা ব্যথা। শেষে পুলিশের কনক্লুশন, নিশ্চয়ই চুরি করে মাছ ধরতে গিয়েছিল, কাজেই তারা ক্রিমিনাল। তুমি হাসপাতালে যাওনি? গিয়েছিলুম, অবস্থা সাংঘাতিক, তবে জ্ঞান ফিরেছে দেখেই চলে এলুম। তোমার সাইকেলটা নিয়ে এসো এবার। আনছি, তবে মিস্ট্রিটা সলভ করতে হবে কিন্তু। করব। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল। সাত্তকী উঠে দাঁড়িয়ে বলল, প্রিয়দার গুলতাপ্পি। এক্সপোর্ট কোয়ালিটি না হাতি, বিটকুটে স্ট্রাকচার, বিচ্ছিরি ভুতুরে আওয়াজ দেয়। পালিশ চটে গিয়েছিল, প্রিয়দা বলেছিল শিগগির রং করে নিস। শেষে ভগীরথদাকে দিয়ে রং করিয়ে নিয়েছি, তাতে ভুতুরে আওয়াজটা আরো বেড়ে গেছে। কি রং করিয়েছ? কাল লক্ষ্য করেননি? মনে পড়ছে না। বয়স ডার্লিং, বয়স। কর্নেল প্রায় অট্টহাসি হাসলেন। ব্ল্যাক? ব্ল্যাক ঘুষি লড়িয়ে মোহাম্মদ আলী তোমার গুরু। না, টাইসন আমার হিরো এখন, ব্রুনোকে শুইয়ে দেবে দেখবেন। বলে সাত্তকী জগিং এর তালে বেরিয়ে গেল। কর্নেল কফি শেষ করে চুরুট ধরলেন। রোজির নোট বইটাতে কিছু কেনাকাটার হিসেব আর ঠিকানা লেখা। হলদে কাগজটার পাঠর ধারে আবার মন দিলেন। হাতে আতস কাচ নিলেন এবার। ডাক্তারি প্রেসক্রিপশনের মতো হস্তাক্ষর, তলাকার অক্ষরটা আর অথবা কে, কিন্তু আতস কাচ এতক্ষণে কথাগুলোর আভাস দিতে পারল। সি মি নিয়ার দ্য CH at 6 o'clock. Come alone. This is urgent. Payment is ready. কাগজটা পকেটে ঢোকালেন কর্নেল, আতস কাজটা। CH কি ক্লিপটন হাউস? তাহলে এই চিঠি পেয়ে রোজি যায় এবং কর্নেল চমকে উঠলেন। কি আসেন কেউ কি একইভাবে ডেকেছিল অতটাই? কেন? কে সে? অথবা যেমনটা ভাবছেন তেমন নয়। হরফটা যদি কে হয় এবং সে কেয়াসেন হয়, কেয়া তাকে কোনো গোপন পেমেন্টের জন্য ডেকেছিল এবং কেয়া কারো হাতের পুতুল ছিল এবং পরে কেয়া বেগরবাই করায় সেও মারা পড়ে। এমনও তো হতে পারে। নিশ্চিত হওয়া যাবে কেমন করে? একটা গুরুত্বপূর্ণ রহস্যজট নিঃসন্দেহে। এটা ছাড়াতে পারলে অনেকটা এগোনো যায়। তবে এটা ঠিক, রোজির চিঠিটা রেখে দিয়েছিল, ছেড়েনি। টাকার লোভে না জেনে সে ফাঁদে পা দিতে গিয়েছিল, কিন্তু কোনো বিপদ ঘটতেও পারে ভেবে একটা সূত্র রেখে গিয়েছিল। যুক্তির দিক থেকে এই সিদ্ধান্ত সঠিক। এবার কেয়া সেনের দিকে এগোনো দরকার। রোজির নোট বইয়ে কেয়ার বাড়ির ঠিকানা লেখা আছে। সে ছিল আমিনগঞ্জের বাঙালি পরিবারের মেয়ে। অক্টোবরে যখন কর্নেল এসে ঘটনাটি শুনেছিলেন, তখন যদি এতটুকু আভাস পেতেন যে রোজির মতো কেয়াও আত্মহত্যা করেনি, ওটা হত্যাই, তাহলে হয়তো আরো একটা হত্যা এবং হত্যার চেষ্টা পর্যন্ত ব্যাপারটা গড়াতো না। কিন্তু এও আশ্চর্য, রোজির বাবা কেন বিশ্বাস করেন না যে তার মেয়েকে হত্যা করা হয়েছিল? সাত্তকী সাইকেলটা দরজার সামনে রেখে বলল, আপনার কলকাতার জাদুঘরে নিয়ে রেখে দেবেন,
আ স্ট্রেঞ্জ বাইসাইকেল অ্যান্ড মিস্টেরিয়াস। দেখেই বুঝতে পারছি। শিওর? সাত্তকী আভাসে বলেই জানতে চাইল, মিস্ট্রিটা কি বলুন তো? আগে এটা ঘরে ঢোকাও। সাত্তকী দু হাতে তুলে ঘরে ঢোকালো। কর্নেল বললেন, যে কোনো কালো জিনিসই রহস্যময় ডার্লিং। তিনি সাইকেলটা দেখতে লাগলেন। দেখতে দেখতে পকেট থেকে আতস কাচ বের করলেন। সাত্তকী ভুরু কুচকে বলল, ফানি। সাত্তকী, সাইকেলটা সত্যি ফানি। এটা আমার জাদুঘরে রাখার উপযুক্ত জিনিস। ওকে, আপনি নিয়ে যাবেন, তবে ভগীরথটা একটু ক্ষুণ্ণ হবে। ঠাকুরদার 5 ফরমাস খাটতে এটা তার খুব কাজে লাগে। ঠাকুরদা আপনার ফ্রেন্ড, ওকে ম্যানেজ করবেন। ভগীরথদাকে ऐसा দাবরানি দেবেন ঠাকুরদা, শিওর। কর্নেল বললেন, সুশীলাকে বলো এ ঘরের দরজায় তালা এঁটে রাখে যেন, আমি বেরোচ্ছি। সত্যি মিস্টেরিয়াস তাহলে, বলে সাত্তকী ধূপ ধূপ পা ফেলে চলে গেল। কর্নেলের পরনে এখন আঁটো পাতলো জ্যাকেট, মাথায় নীলচে রোদ টুপি, গলায় ঝুলছে ক্যামেরা এবং বাইনোকুলার, হাতে প্রজাপতি ধরা জালের স্টিক। স্টেশন রোডে পৌঁছে বাইনোকুলারে দেখে নিলেন ইরিগেশন বাংলোর সামনে একটা ছোট ভিড়। দুটো লিমুজিন রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা পুলিশ ভ্যান সবে চলে গেল। শুটিং আজ বন্ধ তাহলে। ক্লিপটনের কুঠিবাড়ির ছাদে গিয়ে উঠলেন কর্নেল। কিছুক্ষণ গঙ্গার চর এবং হাঁসের খেলা দেখলেন। খাড়া দেওয়ালের দিকে ঝুঁকে নিচের দহ দেখতে থাকলেন। সর্বনাশা মৃত্যু ফাঁদটা দেখলেই গা শিরশির করে। তারপর ঘুরলেন ইরিগেশন বাংলোর দিকে। লিমুজিন দুটো চলে যাচ্ছে ওয়াটার ড্যামের পাশের রাস্তা দিয়ে টাউনশিপের দিকে। লনে দুজন দাঁড়িয়ে কথা বলছে। কর্ণনাথ সেন আজ শুটিং বাতিল করেছেন। কর্নেল ছাদ থেকে নেমে ইরিগেশন বাংলোর দিকে হাঁটতে থাকলেন। ক্যানেল ব্রিজে পৌঁছেছেন। তখন বাংলোর লনে দাঁড়িয়ে থাকা লোক দুটি একটা গাড়িতে চেপে গেট দিয়ে বেরোচ্ছে। চৌকিদার গেটের পাশে দাঁড়িয়ে সেলাম ঠুকলো। গাড়িটা উতরাইয়ে নামলে সে গেট বন্ধ করে দিল। পিউয়ের কাছে গতকাল সন্ধ্যায় গণনাথের চেহারার বর্ণনা পাওয়া গেছে। বেঁটে, উজ্জ্বল খাড়া নাক, চোখে পুরু কাচের চশমা। কিন্তু যে দুজনকে দেখলেন প্রায় একই গড়নের লোক, এবং দুজনেরই চোখে চশমা। আজকাল নিছক চেহারা দেখে বাঙালি অবাঙালি চেনা সহজ নয়। গাড়িটা পাশ কাটিয়ে চলে গেল। কর্নেল বাংলোর গেটের দিকে এগিয়ে গেলেন। একজোড়া দোয়েলের ছবি তোলার ভঙ্গিতে ক্যামেরা তাক করলেন। তারপর চোখে বাইনোকুলার রেখে এদিক ওদিক দেখা, গেটে পৌঁছানোর জন্য নেচারিস্ট সুলভ কয়েক রকম হাবভাব। রামলাল হাঁ করে তাকিয়ে এক বুড়ো সাহেব লোকের মধ্যে এখানকার পাগলা সাহেবকেই দেখছিল যেন। সে ফিক করে হাসলো। কর্নেল গেটের সামনে গেলে সে বলল, সাব মেরা ভি এক তসবির খিচিয়ে। কর্নেল সত্যি তার দিকে ক্যামেরা তাক করে শাটার টিপলেন। रामलाल खुशी हुए बोलो, एक तो हमको भेजा दें साहब। तो आप कहाँ से आता? कलकत्ता से। मालूम आप टूरिस्ट है? हाँ। कर्नल तार दिके ताकिए हठात बोलें, तुम रामलाल सिंह? चौकीदार हंसलो। जी, लेकिन आप कैसे जानता सब? तुम डिफेंस में थे रामलाल? रामलाल अवाक हो गलो। जी हाँ, तो आप कैसे? कर्नल मुचकिए से बोलें, तुम वो साहब लोग के सैल्यूट दिया, हम देखा। मिलिट्री सैल्यूट हम पहचानता रामलाल, वो सिर्फ दूसरा किस्म की सैल्यूट। दो बात ये है कि हम एक रिटायर्ड कर्नल। ये देखो मेरा कार्ड। नेम कार्डটা হাতে নিয়ে দেখার পর রামলাল এবার জোরালো একখানা স্যালুট ঠুকলো। তারপর সসম্ভ্রমে গেট খুলে বলল, आइए कर्नल साहब, अंदर आके बैठे। कर्नल लने हांटते हांटते बोलें, ताज्जुब रामलाल, तुम मिलिट्री में थे, लेकिन ये मामूली नौकरी करता, ये ठीक नहीं। सांस फैले रामलाल बोलो, बहुत नसीब हुजूर कर्नल साहब, थोड़ा सा गलती किया तो मेरा सर्टिफिकेट में काला दाग दे दिया। जो काम में थे वो काम नहीं मिले, तो क्या करूं? और देखिए मैं हूं केयर टेकर, लेकिन सब ही मुझको चौकीदार बोलते हैं। डिफेंस में क्या काम करते थे तुम? व्हीकल्स में मैकेनिक थे हुजूर कर्नल साहब। कर्नल तार दिके भुरु कुचके ताकालेन। मैकेनिक? जी,
আফসোস কি বাত। রামলাল কাকুতি মিনতি করে বলল যে সে তার সব উপর দিয়ে হুজুর কর্নেল সাহেবের কাছে যাবে, আর উনি যেন তার সার্টিফিকেটটা শুধরে দেওয়ার ব্যবস্থা করেন। এই ছোটা আদমিকে নকরি তার বরদাস্ত হচ্ছে না, কিন্তু বউ বাচ্চা বাচ্চার মুখ চেয়ে তাকে অপমান সহ্য করে এখানে পড়ে থাকতে হয়েছে। এটাই যে জুটেছে সে তার ভাগ্য। আশাপুরায় এক সাইকেল কোম্পানির ম্যানেজার সাহেব তাকে এটা জুটিয়ে দিয়েছিলেন। এই তো এখনই ফিল্মওয়ালা সেনা সাহেবের সঙ্গে উনি হাসপাতালে গেলেন। ওদের কোনো এক জান পাহচান আদমি গত রাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছেন। রামলালের মতে আজকাল সাহেব লোকদের খুব পয়সা হয়ে মাথা খারাপ হয়ে গেছে। মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে না? দিনভর ফিল্মের শুটিং হচ্ছে আর রাতের বেলা বাংলায় মদের আসর। তো রামলালের কি করার আছে? সে বকশিস পায়, মদ এনে দেয় টাউনশিপ থেকে। তবে সাহেব লোকেরা তাকে গাড়ি দেয় মদ আনতে, পাক্কা 3-3.5 কিলোমিটার দূরত্ব। এরপর রামলাল তার ডিফেন্সে থাকার সময় থোড়াসা গলতি নিয়ে পট খুলল। কর্নেল নিচু দেয়ালের কাছে গিয়ে বাইনোকুলারে ওয়াটার ড্যামের পাখি দেখতে থাকলেন। বার্ড স্যাংচুয়ারি সরাসরি দেখা যাচ্ছে না, সেটা অনেক দূরে উত্তর পশ্চিম কোণে। জলের মধ্যে টিলাগুলো দেখার পথে আড়াল তুলেছে। সামনের টেলায় অক্টোবরে একটা সেক্রেটারি বার্ড দেখেছিলেন। ক্যামেরায় টেলিলেন্স জুড়তে গিয়ে পাখিটা উধাও হয়ে যায়। হুজুর কর্নেল সাহেব, যারা কৃপা সে হাত তুলে কর্নেল আশ্বস্ত করলেন রামলালকে, জরুর কলকাতা যাকে দেখা করো 1 হপ্তাহ কা বাদ। কর্নেল গেটের দিকে হাঁটতে থাকলেন, রামলাল তার পেছনে। তার আর্জি শেষ হচ্ছে না। কর্নেল বুঝলেন লোকটা এখান থেকে যেন চলে যেতে পারলে বেঁচে যায়। गेटेर काছে গিয়ে কর্নেল বললেন, साइकिल कंपनी की मैनेजर साहब का नाम? शर्मा जी सर, राजेश शर्मा, बहुत बड़ा आदमी। कब आया शर्मा जी? फिल्म वाला सेंसर जिस दिन आया, यही बंगलो उन्हीं ने बंदोबस्त किया। रामलाल चापा स्वरे बोलो, मालूम, सिनेमा उनिमा बनाने का सब रुपया उन्हीं देते हैं। कर्नेल दाड़ालेन, बोलें, हम सुना रामलाल सेन साहब को कोई आदमी खून हो गया, सच? किच नहीं कर्नेल साहब। रामलाल मुखे भय छाप एने बोलो, लिटिन साहब का वो कोठी के बीच में किचनी रहती, आदमी का खून पीती, तो जब किचनी चिल्लाती तब कोई आदमी का जान जाता। सर, हम सुना कल शाम को भी किचनी चिल्लाई और देखिए एक आदमी का एक्सीडेंट हुआ, जान जाते जाते बच गया, लेकिन बहुत खून पी लिए किचनी। রামলালের কিচনি বৃত্তান্তে কান ঝালাপালা। কর্নেল চলে এলেন। রামলাল আবার তার আর্জি স্মরণ করিয়ে দিল। প্রায় 50 মিটার লম্বা ঢালু রাস্তার ধারে দোয়েল দুটো আবার পোজ দিচ্ছিল ঝোপের ডগায়। কর্নেলের ছবি তোলার আগ্রহ নেই দেখে উড়ে গেল। গণনাথ সেনের সঙ্গে আলাপের সুযোগ হলো না। পরে সুযোগ পাওয়া যাবে। তবে রামলালের সঙ্গে আলাপ হলো, এটা মন্দ না। কর্নেল অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে এবড়ো খেবড়ো স্টেশন রোডে পৌঁছলেন। হঠাৎ মনে হলো সত্য জিনিসটাই হয়তো এমন, আর 5টা ফালতু জিনিসের মধ্যে পড়ে থাকে। ওয়াটার ড্যামের রাস্তাটার কাছে এসে একটু দাঁড়ালেন। সেক্রেটারি বার্ডটিকে দেখার প্রবল ইচ্ছে দমন করতে একটু সময় লাগলো। আজই আমিনগঞ্জ যাওয়া জরুরি, কেয়া সেনের বাড়ি। তারপর একবার প্রিয়র কোম্পানির ফ্যাক্টরিতে প্রোডাকশন ম্যানেজার গিরিধারীর সঙ্গে আলাপ করে আসতে হবে। কিন্তু বরুণ বাঁচবে তো? ওই গাড়িটাকে কিচনিতে পেয়েছে যেন। তবে ভাববার কথা, পিচে পড়ার পর বরুণ কেন আহত অবস্থায় নিচের জঙ্গলে ঝোপের আড়ালে গিয়েছিল? লুকোতে গিয়েছিল কি? তাই যদি হয় সে আজ করেছিল, শিগগির তার আততাই এসে পড়বে। শ্রাবণীর কাছে খবর পাওয়া মাত্র হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলা উচিত ছিল। অথচ সে মুহূর্তে রোজির নোট বই এবং সেই চিঠিটা তাকে বেশি টানল। হিসেবে ভুল হওয়াটা এতক্ষণ আর টের পাচ্ছেন ওই বাংলোয় যাওয়ার পরে। কিন্তু সত্যিই তো তিনি অন্তর্যামী নন। তাছাড়া বরুণের সঙ্গে কথা বলার চেয়ে রোজির সূত্র অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। একটা ঘটনা ঘটে, কিন্তু তার পিছনে থাকে অজস্র উপাদান এবং ঘটনাটি সেগুলিরই পরিণতি। বরাবর তাঁর এই তত্ত্ব চমৎকার কাজ দিয়েছে। কোনো হত্যাকাণ্ডের পর হত্যাকারীর পিছনে দৌড়ানোর চেয়ে নিহত লোকটির পিছন দিকে হাঁটলে দেখা যাবে হত্যাকারী আসলে সেখানেই দাঁড়িয়ে আছে। বাইনোকুলারে অরিন্দ্র ধরা পড়লেন। কালো ছড়িটি হাতে হন্তদন্ত আসছিলেন।
কর্নেলকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। কাছাকাছি পৌঁছে কর্নেল বললেন, একই গাড়ির পরপর দুবার ব্রেক ফেল এবং খুন খারাপি, কাজেই বোস সাহেবের উত্তেজনার কারণ আছে। অরিন্দ্র গম্ভীর মুখে বললেন, ঘটনাটা শুনলুম, কিন্তু আমি আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। চলুন আশাপুরায় জেল হাজতে বোকা বাঁদরটাকে জেরা করবেন। 11:30টায় ট্রেন। আশাপুরায় খেয়ে নেওয়া যাবে। কর্নেল একটু হেসে বললেন, আপনি রাতে বলছিলেন ছেড়ে দিন, লেট হিম গো টু দ্য হেল। না না, আপনি মন থেকে বলেননি। আফটার অল আপনার একমাত্র মেয়ের একমাত্র ছেলে, মেয়ে বেঁচে থাকলে অমন কড়া কথা শুনে দুঃখ পেত। অরিন্দ্র চোখের কোণে জলের ফোঁটা, হাতের চেটোয় মুছে আসতে বললেন, আই অ্যাম এ ম্যান অফ স্ট্রং মরাল প্রিন্সিপাল। কিন্তু কেন যেন মনে হচ্ছে প্রিয় সত্যি খুন করেনি। বউয়ের কাছে বীরত্ব জাহির করতে মিথ্যা করে বলেছে গুলি ছুঁড়েছে। কেন এসব কথা মনে হচ্ছে জানেন? প্রিয় ছোটবেলা থেকে ভীষণ ভীত। তাছাড়া আমার নাতি, আমি তাকে স্টাডি করেছি। আর যাই করুক, নরহত্যা তার পক্ষে অসম্ভব। কিন্তু মর্গের রিপোর্টে গুলির কথা আছে। অরিন্দ্র জোর দিয়ে বললেন, সেটা অন্য ফায়ার আর্মসের। পাটনা থেকে রিপোর্ট আসুক, দেখবেন আই এম কারেক্ট। খুনি হারামজাদা ওর গাড়ির ভেতর যে অস্ত্রটা রেখেছিল, গুলিটা তার থেকেই ছোড়া হয়েছিল। সেটা নাকি .32 ক্যালিবারের। আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, প্রিয় রিভলভারটা আনলাইসেন্সড। কর্নেল চুরুট বের করে ধরালেন, ধোঁয়া ছেড়ে বললেন, তবে যদি বডিতে পাওয়া গুলিটা .32 ফায়ার আর্মসটার না হয়, প্রিয় বেঁচে যাবে। অরিন্দ্র ছড়ি শুদ্ধ হাত কপালে ঠেকিয়ে বললেন, ঠাকুরের ইচ্ছা। চলুন বোস সাহেব, প্রিয়র কাছে আগামীকাল যাবো, বরং এখনই একবার হসপিটালে যাওয়া দরকার। বরুণ দত্তের কাছে একটা কথা যেভাবেই হোক আমার জানা দরকার। পিউরা যখন গেল তখন আমিও গেলে পারতুম, কিন্তু আরে আপনি প্লিজ বোস সাহেব, আমার কথা শুনুন। অরিন্দ্র পেছন ফিরে গোঁ ধরে বললেন, না, আমি গিয়ে হতভাগাকে চার্জ করব। কাল রাত থেকে আমার মাথা খারাপ, একটা হেস্তনেস্ত হওয়া দরকার। বলে তিনি হনহন করে হাঁটতে শুরু করলেন। কর্নেল জানেন ওর বরাবর এই গোঁ ধরা স্বভাব। এমনিতে সজ্জন, আলাপি, রসিক, কিন্তু রেগে গেলে বেপরোয়া। রিক্সা ছাড়া হসপিটালে যেতে সময় লাগবে। কর্নেল ওল্ড ক্লিপটনগঞ্জের দিকে চললেন। চারু ভবনের গেটের কাছাকাছি পৌঁছলে সাত্তকী চেঁচিয়ে তাকে ডাকলো, হাই ফাদার ক্রিসমাস। সাবর্ণী লনে দাঁড়িয়ে আছে। পিউ, পিয়ালি এবং সাত্তকী গেট থেকে রাস্তায় এলো। সাত্তকী কিছু বলার আগে পিউ বলে উঠল, কর্নেল, বরুণ দা ইজ ডেড। আমার বড্ড খারাপ লাগছে জানেন। বরুণ মারা গেছে? কর্নেল নীলাদ্রি সরকার থমকে দাঁড়িয়ে গেলেন। বরুণ তাকে বলেছিল কোম্পানি যেখানে তাকে পাঠাচ্ছেন সেখানে যেতে তার অস্বস্তি হচ্ছে, কারণ এনিথিং রং সামহার। কর্নেল তাকে বলেছিলেন এটা বরুণ একটা চ্যালেঞ্জ হিসেবে নিক, কিন্তু দেখা যাচ্ছে এটা এমন একটা চ্যালেঞ্জ যার মোকাবিলা করার ক্ষমতা বা বুদ্ধিশুদ্ধি বরুণের ছিল না। নিভে যাওয়া চুরুটটা জুতোর তলায় খুঁজতে নেভালেন কর্নেল। আহ, বরুণের নয়, এ তাঁরই একটা ব্যর্থতা। কর্নেল নীলাদ্রি সরকারের দিকেই যেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। কিন্তু কে সেই অদৃশ্য প্রতিপক্ষ? পিউ কর্নেলকে লক্ষ্য করছিল, ধরা গলায় বলল, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। খালি ভাবছি জামাইবাবুর ভাগ্যে কি ঘটতো। এখন আমার কি মনে হচ্ছে জানেন, আসলে কোম্পানির গাড়িটাই বাজে, ঠিকমতো সারানো হয়নি। সাত্তকী বলল, শিওর, ওদের সাইকেলের মতোই রদ্দিমাল। পুলিশকে খবর দিতে গেলাম যখন, ওরা ঠিক তাই বলল। বরুণবাবু নাকি গাড়িটা ছাড়িয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন, নিয়েই স্টার্ট দিয়ে কাট করেন। কর্নেল লনে চুপচাপ দাঁড়িয়ে থাকা সাবর্ণীর কাছে গেলেন, বললেন, তুমি তো হাসপাতালে গিয়েছিলে, বরুণের তখন জ্ঞান ছিল? সাবর্ণী আসতে বলল, ছিল, আমাকে চিনতে পারল। কি বলল? ডাক্তার ওকে কথা বলতে বারণ করেছিলেন, কথা বলতে কষ্টও হচ্ছিল। সাবর্ণী কাঁপা কাঁপা একটা নিঃশ্বাস ফেলল।
ওর কথা থেকে বুঝতে পেরেছি গণদার সঙ্গে ইরিগেশন বাংলোয় দেখা করে ফিরে যাচ্ছিল। পথে হঠাৎ ব্রেক ফেল, স্টিয়ারিংও কাজ করছিল না, তখন ঝাঁপ দেয়। শ্রাবণী অন্যমনস্কভাবে চুপ করলে কর্নেল বললেন, আর কিছু? পিছনে কাকে আসতে শুনেছিল, তারপর নাকি কে তাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। তারপর কি হয়েছিল জানে না। ডাক্তার আর কথা বলতে দিলেন না, অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। পিউ কাছে এসে বলল, বুড়োদা আর পিয়ালিকে নিয়ে আমি যখন গেলুম তখন বরুণদা ডেড, আর দ্যাট স্কাউন্ড্রেল গণাদা বিবির সঙ্গে নির্লজ্জের মতো কথা বলছে। বিবির উচিত ছিল ওকে অ্যাভয়েড করা। শ্রাবণী চটে গিয়ে বলল, সেটা সব তাতে ফোঁপর দাঁড়ালি করবি নে। পিউ গ্রাহ্য করলো না, বলল, আমার সঙ্গে কথা বলতে এসেছিল গণাদা, কিন্তু আমি কথা বলিনি। কর্নেল শ্রাবণীকে বললেন, গণনাথ বাবু তোমাকে কি বলছিলেন? একটু চুপ করে থাকার পর শ্রাবণী বলল, সেই একই কথা, কিছু করার ছিল না, পুলিশ কেস। পুলিশই নাকি প্রিয়কে ফাঁসিয়েছে। গণাদা নাকি বিশ্বাস করে না প্রিয় মার্ডার করেছে। আনুদার অনেক শত্রু ছিল। পিউ ফুঁসে উঠল, হিপোক্রিট। কোনো গাছপালার আড়ালে কুক কুক করে একটা পাখি ডাকছিল। কর্নেল বাইনোকুলারে পাখিটা খুঁজতে থাকলেন। একটা ব্যর্থতার বোধ খচখচ করছে মনের ভেতর। বরুণ কেন তার সঙ্গে যোগাযোগ করলো না, নাকি সময় পায়নি, কোনো কারণে ব্যস্ত ছিল। আহত অবস্থায় রাস্তা থেকে জঙ্গলে ঝোপের আড়ালে কেউ তাকে নিয়ে গিয়েছিল। কেন? জেভিয়ার বলছিলেন তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি খোঁড়া বুড়ো মানুষ, পালিয়ে যান। কেউ বরুণকে খতম করে ফেলতে চাইলে রাস্তার ওপরই কাজটা করতে পারত। ঝোপের আড়ালে টেনে নিয়ে গেল কেন? তারপর সম্ভবত সে জেলেদের সাড়া পেয়ে পালিয়ে যায়। তাহলে সেই কি কিচনি? পিউ গতকাল বলছিল কিচনি হয়তো কোনো বুনো হিংস্র জন্তু হতেও পারে, কিন্তু হিংস্র জন্তুর মোটর গাড়ির ওপর আক্রোশ কেন? কাঁচ ভাঙচুর করে কেন সে? দুবার গাড়ির ব্রেক ফেল করার ব্যাপারটার মধ্যে দুটো মিল। দুবারই ইরিগেশন বাংলো থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে এবং অদ্ভুতভাবে কাঁচ ভাঙা হয়। অবশ্য বরুণের ক্ষেত্রে থানায় আটকে রাখা গাড়ি ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর দুর্ঘটনা ঘটেছে, এমনও হতে পারে। গাড়িটা ঠিকমতো সারানো হয়নি, গ্যারেজ থেকে পুলিশ নিয়ে গিয়েছিল গাড়িটা, তারপর বরুণ ছাড়িয়ে নিয়ে যায়। ঠিকঠাক চলছে দেখে আবার গ্যারেজে নিয়ে গিয়ে পরীক্ষা করায়নি, নাকি করিয়েছিল। এবার কর্নেলকে খুব সাবধানে এগোতে হবে। কাঁচ ভাঙাটা বড় অদ্ভুত, কিন্তু তাড়াহুড়ো করে জল ঘোলা করার মানে হয় না। পাখিটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্নেল হতাশ হয়ে বাইনোকুলার নামালেন, বুকের উপর ঝুলতে থাকলো। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন রানু, মুখটা অস্বাভাবিক গম্ভীর গম্ভীর। বললেন, ঠাকুরদার সঙ্গে দেখা হয়নি আপনার? কর্নেল একটু হাসলেন, হয়েছে। তোমার ঠাকুরদা আমার উপর খাপ্পা হয়ে একা স্টেশনে চলে গেলেন। ওর মাথা খারাপ হয়ে গেছে, কি গন্ডগোল বাঁধাবেন কে জানে, বলে রানু ডাক দিলেন, ভগীরথ, চেয়ারগুলো দিয়ে এসো, আর সুশিকে বলো কফি দিয়ে আসুক কর্নেল সাহেবকে। কর্নেল বললেন, বসবো না, বেরুবো, তবে কফি খাবো। পিউ চঞ্চল হয়ে বলল, আমরা বসবো, রোদ্দুরটা অসাধারণ। পিয়ালি, চলে এসো। বুড়োদা, কামন। কর্নেল, কোথায় বেরোবেন আবার? বসুন না প্লিজ, মুড চটে গেছে। লেটস টক অ্যাবাউট সাম আদার থিংস। আপনার মিলিটারি লাইফের গল্প বলুন কর্নেল। ভগীরথ কয়েকটা বেতের চেয়ার এনে দিল। শ্রাবণী চলে গেল দেখে পিউ ঠোঁট উল্টে কাঁধ নাড়া দিল। চাপা স্বরে বলল, সি ইজ অলওয়েজ স্ট্রেঞ্জ। কর্নেল প্লিজ, আপনি বসুন। কর্নেল বসে বললেন, কফিটা বসেই খাওয়া যাক, 11টা বাজে। একটা ড্রাগন প্রজাপতি না ধরে ফিরছি না। ড্রাগন প্রজাপতি? পিউ জিজ্ঞেস করল, সে আবার কি? মাফিয়া লিডার বলতে পারো, নিরীহ প্রজাপতিদের মৌ ভান্ডার লুট করে। সাত্তকী বলল, এই শীতে প্রজাপতি? ফাদার ক্রিসমাস হাসালেন। পিউ বলল, কাল বিকেলে আমি প্রজাপতি দেখেছি, কর্নেল ধরতে পারলেন না। সাত্তকী বলল,
ফাদার ক্রিসমাসের পাল্লায় পড়লে তুমি অনেক কিছু দেখতে পাবে। কাল কিচনির ডাক শুনেছো, এরপর সত্যি কিচনিও দেখতে পাবে। পিয়ালি একটু হেসে বলল, শিওর বললে না? সাত্তকী তার দিকে তাকালো, চোখে হেসে বলল, ওকে শিওর। সুশীলা হন্তদন্ত কফি আনলো, মুখটা রানুর চেয়ে গম্ভীর। কর্নেলকে সসম্ভ্রমে কফির পেয়ালা দিয়ে একটু ইতস্তত করে বলল, हम बोली कर्नल साहब, सुना? वो आदमी मर गया। হ্যাঁ সুশীলা। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, কিচনি বেচারার রক্ত চুষে খেয়েছে। তো আমার ঘর তালা বন্ধ করে রেখেছো তো? সুশীলা মাথা নাড়ল। সাত্তকী চাপা সারে সকৌতুকে বলল, ভগীরথদা ভেতর ভেতর রেগে গেছে জানেন, পায়ে হেঁটে বাজারে যেতে হয়েছে আজ, সারাক্ষণ গজগজ করছে, আজই বাত। পিউ একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার? সাত্তকী হাসল। ফাদার ক্রিসমাস তার জাদুঘরের জন্য আমার সাইকেলটা সিলেক্ট করেছেন। কলকাতায় ফিরে ওর জাদুঘরটি অন্তত দেখে এসো, ফুল অফ স্ট্রেঞ্জ থিংস। ছাদের বাগানটিও তাই, স্ট্রেঞ্জ প্ল্যান্টসে ভর্তি, অর্কিড, ক্যাকটাস, হরিবল সব গরম, দেখলে আনক্যানি ফিলিং হয়। পিউ অন্যমনস্ক ভাবে বলল, সত্যি আমার খুব বোর করছে এখানে, তোমরা না থাকলে আমি কেটে পড়তুম। বিবিকে তার বরের জন্য অবশ্যই থাকতে হতো, তবে কিছু বলা যায় না, জামাইবাবু জামিন পেতে দেরি হলে দেখবে সে কাট করেছে। কর্নেল কফি শেষ করে উঠে দাঁড়ালেন, বললেন, চলি, তোমরা গল্প করো। পিউ বলল, সত্যি কি প্রজাপতি ধরতে যাচ্ছেন আপনি? সত্যি। আমি যাব আপনার সঙ্গে? সরি ডার্লিং, এ ধরনের কাজে সঙ্গী থাকলেই প্রবলেম, তোমরা গপ্প করো। আপনার একবার হাসপাতালে যাওয়া কিন্তু উচিত ছিল, সম্ভবত গণাদা এখনো সেখানে আছে। পিউ সিরিয়াস ভঙ্গিতে বলল, গণাদার সঙ্গে আপনার কথা বলা উচিত। কর্নেল একটু হেসে বললেন, যথাসময়ে বলবো। আমিনগঞ্জ যাবেন ভেবেছিলেন, কিন্তু বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে মত বদলালেন কর্নেল। খ্রিস্টান বসতির দিকে হাঁটতে থাকলেন। আসন্ন ক্রিসমাসে রাস্তায় রঙিন কাগজে ঝালর টাঙাচ্ছে যুবক যুবতীরা, বেশিরভাগই আদিবাসী, কিছু অ্যাংলো ইন্ডিয়ানও আছে এখনো। তারা স্বাতন্ত্র্য বজায় রাখতে চেয়েছে। একসময়ের আভিজাত্য ক্ষয়াটে হয়ে গেছে, তবু বাংলা ধাঁচের বাড়িগুলি প্রকৃতির করতলগত এবং জরাজীর্ণ। রাস্তা ছেড়ে মাঠ, ঝোপ জঙ্গল, বেলিংটন জেভিয়ারের বাড়ির কাছে পৌঁছলেন কর্নেল। জেভিয়ার তার গোলাপ বাগানের শেষ দিকটায় কাঁটার বেড়া মজবুত করছিলেন। ঢালু দিকটায় নিচের জলায় যাওয়ার জন্য ছোট্ট গেট। সেখানে গিয়ে কর্নেল একটু কেশে সাড়া দিলেন। জেভিয়ার সোজা হয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পেলেন, নিষ্পলক নীলচে চোখ। একটু পরে খিক খিক করে হেসে উঠলেন। यू वेल आ जाइए, रोज गार्डन देखना चाहता तो देखिए, लेकिन वो लड़की कहाँ? কর্নেল ভেতরে গিয়ে ইংরেজিতে বললেন, ও আপনাকে খুব ভয় পায় মিস্টার জেভিয়ার। জেভিয়ার আরো হেসে বললেন, আমাকে দেখে কেউ কেউ ভয় পায়। তিনি অভ্যাস মতো হিন্দি ইংরেজি মিশিয়ে কথা বলছিলেন। আসলে আমার চেহারায় জঙ্গলি ছাপ ক্রমশ গাঢ় হয়ে পড়ছে, পড়ারই কথা। আর হাতের এই ধারালো কাটারি। মশায়, বন জঙ্গল ঘুরতে হলে নিরস্ত থাকা উচিত নয়। মিস্টার জেভিয়ার, তখন আপনি ওই রাস্তায় কি দেখতে গিয়েছিলেন? আপনি খুব কৌতূহলী। আশা করি দুর্ঘটনায় পড়া গাড়িটা দেখতে গিয়েছিলেন। হ্যাঁ, আপনার বাইনোকুলার আছে, আপনি দূরদর্শী। লোকটি মারা গেছে হাসপাতালে, শুনেছেন কি? জেভিয়ার বুকে ক্রস এঁকে বললেন, প্রভু যিশু তার আত্মাকে শান্তি দিন। লোকটি মৃত্যুর আগে বলেছে দুর্ঘটনার পর কেউ তাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে গিয়েছিল। জেভিয়ার একটু হাসলেন। কিচনি মহাশয়, কিচনি। জেলেরা এসে পড়ায় কিচনি ভয় পেয়ে পালিয়ে যায়। লোকটা বলেছে? হ্যাঁ। জেভিয়ার একটু চমকে উঠে বললেন, কিচনিকে কি সে দেখতে পেয়েছিল?
পেয়েছিল। জেভিয়ার চটে গেলেন। মিথ্যা, একেবারে মিথ্যা। কেন মিথ্যা মিস্টার জেভিয়ার? কিচনিকে কেউ দেখতে পায় না। আমি সারা রাত ঘুরে বেড়াই, তার ডাক শুনেছি, একবারও দেখতে পাইনি। জেভিয়ার গলার ভেতর বললেন, কিচনি যখন জানতে পারে কারো কোনো বিপদ ঘটতে চলেছে তখন সে ডাকে, সাবধান করে দেয় মানুষকে। আপনার মেয়ে যখন মারা যায় কিচনি ডেকেছিল কি? জেভিয়ার মুখ নামিয়ে বললেন, ডেকেছিল। আপনার মেয়ের এক সহকর্মী কেয়া সেনের মৃত্যুর সময়? ডেকেছিল, কিন্তু কেন সব কথা মহাশয়? আপনার উদ্দেশ্য কি? আপনার মেয়ের খুনিকে ধরা। জেভিয়ার মুখ তুললেন। আপনি মিলিটারি অফিসার, কর্নেল, আপনি পুলিশ নন। আর আমার মেয়ে যদি সত্যি খুন হয়েই থাকে, পুলিশ তার খুনিকে ধরবে না। পুলিশকে আমি বিশ্বাস করি না। দয়া করে আমাকে আপনি ঘাঁটাবেন না। পুলিশ কেন খুনিকে ধরবে না মিস্টার জেভিয়ার? বোস সাহেবের নাতিকে তো ধরেছে। এসব বিষয়ে আর একটি কথাও নয়। আপনি দয়া করে আসুন মহাশয়। মিস্টার জেভিয়ার, দুবারই গাড়ির কাঁচগুলো কেউ ভেঙেছে। কিচনি কেন কাঁচ ভাঙে? গাড়ির উপর তার কেন রাখ? জেভিয়ার হাত নেড়ে বললেন, চলে যান, চলে যান, নইলে আপনি আমার মৃত্যুর কারণ হবেন। আমাকে বাঁচতে দিন দয়া করে। তার কণ্ঠস্বর বিকৃত হলো। আমি স্বাভাবিক মৃত্যু চাই, আর কদিনই বা বেঁচে আছি, আমাকে শান্তিতে মরতে দিন। আপনি আর আমার কাছে আসবেন না। আপনি যেই হন, ঈশ্বরের দোহাই, প্রভু যিশুর দোহাই, চলে যান। জেভিয়ার দুহাতে মুখ ঢাকলেন, শিশুর মতো কাঁদতে থাকলেন। কর্নেল একটু দাঁড়িয়ে থেকে চলে এলেন। লোকটির জন্য কষ্ট হয়। খোঁড়া মানুষ, দেখাশোনার কেউ নেই, কিন্তু এবার উনি নিজের মৃত্যুর আশঙ্কা করছেন। এটা একটু ভাববার বিষয়। ক্লিকটন কুঠির কাছে গিয়ে কর্নেল দেখলেন ছাদে এক ঝাঁক টুরিস্ট দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। ভাঙা ফটকের ধারে মহুয়া গাছের তলায় একটু দাঁড়ালেন। তারপর চত্বর পেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। ধ্বংসস্তূপের একটা অংশ ঢালু হয়ে গঙ্গায় নেমেছে। সেখানে ঘন ঝোপ, উঁচু নিচু গাছ, লতাপাতার ঝালস। ওখানেই অক্টোবরে ড্রাগন প্রজাপতি দেখেছিলেন। খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর ঢুকলেন। একখানে খানিকটা ফাঁকা জায়গা, বড় বড় পাথরের চাই পড়ে আছে। তার মধ্যিখানে একটা গাছ। গাছটা থেকে একটা কাঠবেড়ালি নেমে এলো। সেদিকে তাকালেন কর্নেল, তারপরই একটু অবাক হলেন। গাছটার গুড়িতে জায়গায় জায়গায় শুকনো কাদার ছোপ, উই ধরেছে জ্যান্ত গাছে। কাছে গিয়ে আরো অবাক হলেন। দু তিনটে জায়গায় গোল হয়ে কাদা সাটা এবং শুকিয়ে গেছে, বাকিগুলো ঝরে পড়েছে। একটাকে ছাড়িয়ে নিতেই সরু ফাটল এবং গর্তের চিহ্ন চোখে পড়ল। দুপাশে কালচে ছোপ। আতস কাচ বের করে সেটা দেখেই চমকে উঠলেন। প্যান্টের পকেট থেকে ছুরি বের করে সেই অংশটা খুঁড়তে থাকলেন। ছুরির ডগায় একটা সরু প্রায় 3 কোনা শীষের টুকরো বেরিয়ে এলো। হাতের চেটোয় রেখে আতস কাচ দিয়ে পরীক্ষা করার পর বুঝলেন .303 বুলেটের ডগা, রিভলভারের গুলি। কেউ টার্গেট প্র্যাকটিস করেছে এই গাছটাতে। কে সে? প্রিয় গোপাল নয় তো? চোরা রিভলভার কিনেছিল যে। তার পক্ষে গোপনে এভাবে লক্ষ্য বেঁধে হাত পাকানো কখনোই অসম্ভব নয়। আত্মরক্ষার জন্য কি, নাকি প্রতিহিংসা বসে বউয়ের প্রাক্তন প্রেমিককে হত্যার জন্য? পাথরের আড়ালে দাঁড়িয়ে টার্গেট প্র্যাকটিস করেছে। ঘন ঘাস চারিপাশে, কোনো জুতোর চিহ্ন খুঁজে পাওয়া গেল না। তবে হাত পাকানোর উপযুক্ত জায়গা। এই জঙ্গল থেকে স্টেশন রোড দূরে, কুঠি বাড়িও একটু দূরে। দহের পেতনির ভয়ে এখানে কারো আসার সম্ভাবনাও নেই। কাছাকাছি কোনো বসতিও নেই। চারু ভবনে যখন ফিরলেন তখন কর্নেল ক্লান্ত। এ বয়সে উত্তেজনা মানুষকে ক্লান্ত করে। রহস্যের জট আরো পাকিয়ে গেল। খেই ধরে এগোতে গিয়ে অনেকটা খেই বেরিয়ে এলো। দুটোকে মেলানো যায় না, অথচ একই জটের জন্য ওতপ্রোত হয়ে রয়েছে। দরজার তালা খুলে সুশীলা জানতে চাইল, কর্নেল সাহেব স্নান করবেন কিনা। কর্নেল একটু হেসে বললেন, তুমি ভুলে গেছো সুশীলা, জলকে আমি বিল্লির চেয়ে বেশি ভয় পাই। আমার স্নানের শুভ দিন আগামীকাল।
আর জলটা খুব বেশি গরম হওয়া চাই। সুশীলা যাওয়ার পর দরজা বন্ধ করে দিলেন কর্নেল। বাড়িটা ভীষণ স্তব্ধ। টেবিল ল্যাম্প জেলে শীষের টুকরোটার সঙ্গে প্রিয় রিভলভারের একটা বুলেট বের করে ডগাটা মিলিয়ে দেখলেন। না, .303 বুলেট হলেও এই রিভলভারের বুলেট নয়, গাছের বুলেটটা অন্য রিভলভারের। কর্নেল টেবিল ল্যাম্প জেলে নিভিয়ে জিনিসগুলো কিট ব্যাগে সামলে রেখে দরজা খুললেন। টুপি এবং জ্যাকেট হ্যাঙ্গারে রেখে ইজি চেয়ারে বসলেন। তারপর একটা চুরুট ধরিয়ে চোখ বুঝলেন। মাথাটা ভোঁ করছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। পিউ এলো। সার্থকী নকল করে বলল, ফাদার ক্রিসমাস কি ড্রাগন বাটারফ্লাই ধরতে পারলেন? না ডার্লিং, ওরা অসম্ভব ধূর্ত। পিউ সাইকেলটার দিকে তাকিয়ে বলল, ওটা কি সত্যি কলকাতা নিয়ে যাবেন আপনি? দেখা যাক। সে সাইকেলটার কাছে গিয়ে হ্যান্ডেল ধরে নাড়াচাড়া করে বলল, ফিনিশিংটা বাজে, কিন্তু এটা জাদুঘরে রাখার যোগ্য ভাবছেন কেন? ইট ইজ জাস্ট অ্যান অর্ডিনারি টাইপ। সাত্তকীর সাজেশন। বুড়োটা একটা পাগল। পিউ চাপা স্বরে বলল, পাগল এবং গোয়ার। একটু আগে রানুদের সঙ্গে কি নিয়ে ঝগড়া করছিল, কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাইনি, তবে প্রথমে এদের ফ্যামিলিকে যতটা অ্যারিস্টোক্র্যাট ভেবেছিলাম, এরা তা নয়। কর্নেল তাকালেন। কেন? পিউ একটু চুপ করে থাকার পর আসতে বলল, বাইরে মডার্ন, ভেতরে মিন মাইন্ডেড অ্যান্ড সেলফিশ। দিদির সম্পর্কে বড্ড বাজে আলোচনা করে, কানে আসে। আমি আর এখানে থাকছি না। কর্নেল হাসলেন। তুমি পুরোপুরি আরবান পার্সন, তোমার এখানে ভালো না লাগারই কথা। পিউ ক্ষুব্ধভাবে বলল, দিদির নামে রানুদি স্ক্যান্ডাল রটাচ্ছেন, আর পিয়ালির কাছে শুনেছি রানুদের নামেও যে এক সময় খুব স্ক্যান্ডাল রটেছিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।